সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর, বাধা পেরিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না বললেন জামাত আমির। জনরায়কে অবজ্ঞার অভিযোগ নাহিদের। আজ জাতীয় স্মৃতিসৌধ সহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আলোচনার তুঙ্গে পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম। এবং জুলাই আন্দোলনের এই দিনে ৩ সমন্বয়ককে তুলে নেয় ডিবি। স্বৈরাচার পতনের এক দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপি মহাসচিবের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে রংপুর বিভাগীয় দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতারা অংশ নিয়েছেন এই সভায়। সেখানে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মেধাবী তরুণ ও উদ্যমী জনশক্তির উপর ভর করে সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের আরেক সম্ভাবনার অর্থনৈতিক গন্তব্য। 2030 সালের মধ্যে এই শিল্প রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আশা জানান তিনি। নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতা পেরিয়ে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবার সফলতা এসেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের আয়োজন করে খাত সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওস্থ নব থিয়েটারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক কলকারখানা পরিচালনা সহ সকল ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্যতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির চরম উৎসুকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প রপ্তানি আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশ কৃষি, শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবায় সফলতা দেখিয়ে চলছে বলেও জানান সরকার প্রধান। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য।
পরে সামিটে অংশ নেয়া বিভিন্ন দেশের নানা উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন তারেক রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শীঘ্রই প্রতিরোধের ডাক আসবে। শনিবার বিকেলে সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিক। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করেছে। তাহসিন তারিনের প্রতিবেদন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার গণভোটের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কার এড়িয়ে উল্টো পথে হাঁটছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তোলেন তিনি। যে সরকার এসেছে, আমরা আশা করেছিলাম এই নতুন সরকার, নির্বাচিত সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ মেনে নেবে না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। গণভোট প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, পরিবর্তন ও সংস্কারের পক্ষে দেশের প্রায় 70% মানুষ মত দিয়েছে। সেই গণরায় বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষাকে অসম্মান করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আজ বেলা 11টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এরপর দুপুর 12:30টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনে থাকবেন তিনি। শনিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার থেকে জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ছাড়াও এর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, সেটি এখন টক অফ দ্য কান্ট্রি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আলোচনায় আছে হাফ ডজন হেভিওয়েট প্রার্থী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বঙ্গভবনের দরজা এখন অপেক্ষায় দেশের 23তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই পালন করবেন এ দায়িত্ব। সংবিধান বলছে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে হবে। সেই সময়সীমার গণনাও ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ সাধারণ ভোটার নয়, জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসাবে অংশ নেন। সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ও পুরো নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সংসদে 350 সদস্যের মধ্যে বিএনপিরই রয়েছে 247 জন। 2/3 বেশি আসন থাকায় দলটি যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ কারণেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা, নতুন রাষ্ট্রপতি হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়া সাবেক আমলা ও সাবেক প্রধান বিচারপতিদের নামও ঘুরে ফিরছে রাজনৈতিক আলোচনায়। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অধিকাংশ দায়িত্ব পালন করেন। তবুও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। দলীয়ভাবে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সবসময় কঠোর পরিশ্রম করে দেশকে ভালো অবস্থানে নিয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই অর্জন নষ্ট করে ফেলে। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ কাগজে কলমে অর্থ লোপাট করেছে। বাস্তবে দেশের কিছুই অবশিষ্ট নেই বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। আগামী রাষ্ট্রপতি কে হবেন তা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশা জানান রিজভী। সংবিধানের নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই নিয়ে বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে উল্লেখ করেন তিনি। শনিবার সকালে রাজধানীতে মানবাধিকার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এমদাদুল হকের প্রতিবেদন। ঢাকার শিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংস্থা অধিকার আয়োজিত সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ অংশীজনরা। এ সময় বিচার বিভাগের ভূমিকা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল বলে মন্তব্য করেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। তৎকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি। বিচার বিভাগ এতটা নেমে গেছিল এই কারণেই এরকম মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হতে পেরেছে। ফ্যাসিজম সেই দেশের চূড়ান্ত রেজাল্ট, কনসিকুয়েন্স। এই কনসিকুয়েন্স হচ্ছে শুরু করেছে বিচার বিভাগ বাংলাদেশে, এবং বিচার বিভাগকে এই দায় নিতে হবে। আর রাষ্ট্রের প্রতিটি স্তরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে মানবাধিকার নিশ্চিতের উপর জোর দেন চিফ প্রসিকিউটর। এটি কিন্তু একটা বিশদ একটা বিরাট সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায়। এটার সাথে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, সুশাসনের ব্যাপার, এবং আপনি জাস্টিসটাকে কিভাবে আপনি নিশ্চিত করবার জন্য রাষ্ট্রের যে সদিচ্ছা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব, এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। এতে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন শিগগিরই সংসদে তোলা হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন সংক্রান্ত আইনের বিষয়ে এই দুইটা আইন পাশ করব না বলে পার্লামেন্টে উঠায়নি। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি 133টা অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংবিধানে নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব। এমদাদুল হক খান, মহানসংবাদ, ঢাকা।
তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে নড়াইলে জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রায় একথা বলেন তিনি। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও সারওয়ার তুষার। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি গ্যাসের সংকট। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালকরা। তাদের অভিযোগ, ঘণ্টার পর দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সংকটে বাসাবাড়িতেও জ্বলছে না চুলা, ফলে দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। জ্বালানি গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গ্যাস চালিত যানবাহনের চালকরা। গ্যাসের এমন সংকটে ক্রমেই ব্যাহত হচ্ছে ঢাকার নাগরিক সেবা। কুড়িল বিশ্বরোড থেকে 3-4 পাম্প আমি ঘুরে এখানে আসছি। সকাল 9টা বাজে সিরিয়াল দিই, এই যে 12টা বাজতেছে, এখন কেবল সিরিয়াল পেলাম। যেই চাহিদা মতো আমাকে গ্যাসের দরকার, ওই চাহিদা মতো আমরা গ্যাস পাচ্ছি না। নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ অনেক কম। সংকটে নগরীর কিছু সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, আর যেসব স্টেশনে খোলা রয়েছে সেখানেও গ্যাসের স্বল্প চাপে অনেক ডিসপেন্সার সচল নেই। আমাদের নজলে গ্যাস আসে না, গ্যাসের সংকট, এই জন্য আমরা বসে আছি। গ্যাস ওই মেশিন চালালে গ্যাস পাবে না, তো যা পাচ্ছে ওইটুকু পাবে না। স্টেশন সংশ্লিষ্টদের দাবি, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমেছে ফিলিং স্টেশনগুলোতে। প্রেসার থাকে 160 থেকে 70, প্রেসার আপ ডাউন করে, এজন্য মানুষ গ্যাসও কম পায়। এলএনজি টার্মিনালে নাকি বিস্ফোরণ হয়েছে, সেটা মেরামত চলছে, সেটা মেরামত হলে হয়তো ঠিক হয়ে যাবে। গ্যাস সংকটের এই জাতাকলে পিষ্ট আবাসিক এলাকার বাসিন্দারাও। দিনকে দিন কমছে গ্যাসের চাপ। অনেক এলাকার বাসাবাড়িতে চুলায় জ্বলছে না আগুন, ফলে রান্নাবান্না থেকে শুরু করে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টি হওয়ার পরে এলাকা পুরো বন্যাতে ভেসে গেল। তারপর থেকে যে গ্যাস নাই, একদমই আসে নাই, 1 মাস হয়ে গেছে প্রায়। গ্যাসের দীর্ঘস্থায়ী সংকট থেকে মুক্তি পেতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় নগরবাসী। তাদের প্রত্যাশা, ভোগান্তির অবসান ঘটিয়ে শীঘ্রই স্বাভাবিক হবে গ্যাসের সরবরাহ। গ্যাসের যে বর্তমান যে সমস্যা হয়েছে, তাতে আমাদের রান্না খাওয়ার খুবই কষ্টকর অবস্থা। গ্যাসের সমস্যাটা আমাদের সমাধান চাইতেছি। জানা গেছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলমান রয়েছে। কাজ সম্পূর্ণ হলে দ্রুতই সমাধান হবে গ্যাসের সংকট। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের 26 জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে 3 সমন্বয়ককে তুলে নেয় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে গণগ্রেফতারের প্রতিবাদে স্বৈরাচার সরকারের পতনের 1 দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে বিকেলে আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর এই দিনের ঘটনা প্রবাহ নিয়ে জানাচ্ছেন মুদাসির আলী। 2024 সালের 26 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ইতোমধ্যে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি অনুকূলে আনতে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ঢাকার ডিবি পুলিশ। পরে রাতে জানানো হয় নিরাপত্তার স্বার্থেই তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। 3 সমন্বয়কের জীবন হুমকিতে থাকায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1 জনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। এতেও আন্দোলন দমে যায়নি। বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ, অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেড দিয়ে চলে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্তই সারা দেশে গ্রেপ্তার হয় 750-র বেশি। এর মধ্যে ঢাকাতেই 2 শতাধিক গ্রেপ্তার হয়। গণগ্রেপ্তার, ধরপাকড়, নির্যাতনের প্রতিবাদে 1 দফা 1 দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে ২৬ জুলাইয়ের বিকেলে আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর আগে এদিন সকালে আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক অনুদান দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন। তবে তাতে কোনো লাভ হয়নি স্বৈরাচার সরকারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও মামলা হয়। এদিন ঢাকায় ৮টি এবং ঢাকার বাইরে নতুন ২২টি মামলা হয়। প্রাণহানির খবরও আসতে থাকে এদিন। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। কানাডা যুক্তরাজ্যেও এ নিয়ে কথা ওঠে। দেশের ভেতরেও বিভিন্ন সুশীল সংগঠন, বামপন্থী রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়াও তারা প্রাণহানির নিরপেক্ষ তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ করতে তৎকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এতে করে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনেও তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যারা নিজেদের অদ্বৈতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। গেল ২৪ ঘন্টায় হামে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৬৯১ জন আক্রান্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২১ জনের, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছে। জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির। শনিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন শুল্ক আরোপে বাণিজ্যিক পরিস্থিতি কোনো পরিবর্তন হবে না বলেও জানান মন্ত্রী। তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, দেশে ইউরিয়া সহ সকল সারের যথেষ্ট মজুদ রয়েছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন যে শুল্কটা ধার্য করা হয়েছে সেটা সেই একই পরিমাণ। তার মানে এই গতকাল যে অবস্থা ছিল এবং আগামীকাল যে শুল্কের পরিস্থিতি, সেটা সংখ্যাগত কোনো তারতম্য নাই, শুধু নামের ভিন্নতা। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। প্রতিটা সারের পর্যাপ্ত মজুদ আছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের মোংলায় টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাজারে বিষ দিয়ে আহরিত মাছ বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আটক করে তদন্তের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাধা পেরিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না বললেন জামাত আমির। জনরায়কে অবজ্ঞার অভিযোগ নাহিদের। আজ জাতীয় স্মৃতিসৌধ সহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আলোচনার তুঙ্গে পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম। এবং জুলাই আন্দোলনের এই দিনে ৩ সমন্বয়ককে তুলে নেয় ডিবি। স্বৈরাচার পতনের এক দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপি মহাসচিবের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।